হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইন্ড ম্যাপ নোট চ্যানেল। আশা করি তোমরা ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আজকের তোমাদের জন্য একটা সুন্দর ক্লাস নিয়ে এসেছি। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার সমস্থিতির ধারণা। তো এই সমস্থিতির ধারণা অনেকের কাছে একটু খটোমটো বিষয়, অনেকের এই কনসেপ্ট ক্লিয়ার হয় না। তো আজকে তোমাদের কাছে আমি মাইন্ড ম্যাপের সাহায্যে এবং খুব সহজ সরল ইউনিক পিকচারের মাধ্যমে তোমাদের কাছে প্রেজেন্ট করব, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এই সমস্থিতির ধারণার চ্যাপ্টারের মধ্যে কোন কোন টপিকগুলো আছে, যে বিষয়গুলো আমরা আজকের সব কিছু ডিটেলস জানবো, সেটার একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। এই সমস্থিতির অর্থ কী, সংজ্ঞা, মূল ধারণা, মানে এই সমস্থিতি সম্বন্ধে যে সমস্ত ধারণাগুলো এসেছে, বিভিন্ন বিজ্ঞানীরা যে সমস্ত তত্ত্ব নিয়ে এসেছে, এই মূল ধারণা, এই মূল যে কনসেপ্ট এলো কোথা থেকে, সেটার সম্বন্ধে আমরা জানতে পারবো। তারপরে ধারণার সূত্রপাত, মানে প্রথম সমস্থিতি বিষয়ের ব্যাখ্যা কে দিয়েছিল, প্রথম আইসোস্ট্যাসি কথাটা কে বলেছিল, এইটা আর কি ধারণার সূত্রপাত কোথা থেকে সেটা আমরা জানবো। ধারণার ভিত্তি, মানে এই যে সমস্থিতি বা আইসোস্ট্যাসির কনসেপ্টটা, এইটা কার উপরে বেস করে তৈরি হয়েছে, কার উপরে বেস করে গড়ে উঠেছে, সেই বিষয়ে আমরা জানবো। এই ধারণার ভিত্তিটা জানবো। সমস্থিতিক বিচ্যুতি, এখানে একটা ভালো একটা বিষয় আছে যেটা খুব সহজেই তোমাদের কাছে বুঝিয়ে দেবো। তারপরে প্রমাণ, সমস্থিতি যে আমাদের পৃথিবীতে আছে, বিভিন্ন জায়গায় আমরা যে দেখতে পাই, তার কিছু প্রমাণও আছে, সেই প্রমাণগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এইরির তত্ত্ব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো তত্ত্ব এই সমস্থিতির ধারণার ক্ষেত্রে, সেটা হচ্ছে এইরির তত্ত্ব আর প্র্যাটের তত্ত্ব। তো এইরির এবং প্র্যাটের তত্ত্বের সমস্ত ডিটেলস এখানে জানা যাবে। তারপরে সমস্থিতিক সমন্বয় বা ভারসাম্য, তারপরে আছে সিম্যাটোজেনি। তো চলো এক করে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করি। আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে দেখেছি যে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত কতগুলো স্তর রয়েছে, মানে ভূপৃষ্ঠ থেকে গভীরে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত 3টে প্রধান স্তর রয়েছে, যেটা কি না এই যে পৃথিবী ব্যাসার্ধ বরাবর যদি আমরা কেটে নেই একটা অংশ, তাহলে এরকমই মোটামুটি এরকমই দেখতে পাবো। প্রথমটা হবে ভূত্বক, তারপরে রয়েছে গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল। এটা 6370 কিলোমিটার পর্যন্ত গভীরতা। তো আমাদের প্রথমে যে স্তরটা পড়ে ভূত্বক, এই ভূত্বকের আবার দুটো স্তর রয়েছে, একটা হচ্ছে শিয়াল আর একটা সীমা। তো এই যে সীমার নিচে বা ভূত্বকের নিচে যেখানে গুরুমণ্ডল শুরু হচ্ছে, এই গুরুমণ্ডল এবং ভূত্বকের সংযোগস্থলে একটা স্তর রয়েছে, সেই স্তরের নাম কি বলো তো? ঠিক, অ্যাস্থেনোস্ফিয়ার। এই অ্যাস্থেনোস্ফিয়ারটা কি না, জেলির মতো থকথকে এই টাইপের বা অর্ধ তরল, যেটা কি না আগ্নেয় পদার্থ দিয়ে তৈরি, উত্তপ্ত আগ্নেয় পদার্থ দিয়ে অর্ধ তরল পদার্থ, যার উপরে এর উপরেই ভেসে আছে ভূত্বক, ভূত্বকের বিভিন্ন অংশ। এইটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। তো এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে আমাদের পৃথিবীর যে ভূত্বক, যার উপরে আমরা থাকি এবং বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়েছে, সেইটা ভেসে থাকে। তো তাই যদি হবে, আমরা পৃথিবীতে বিভিন্ন রকম ভূমিরূপ দেখি, যেমন কোথাও দেখি সমভূমি, কোথাও মালভূমি, কোথাও উঁচু পাহাড় পর্বত, তাই না? তাহলে আবার কোথাও দেখেছি ভীষণ গভীরতাযুক্ত সমুদ্র খাত। দেখা যাচ্ছে এখানে সমুদ্র খাত প্রশান্ত মহাসাগরীয়, যে প্রশান্ত মহাসাগরের যে খাত, মারিয়ানা খাত, সেটা এরকম, যার গভীরতা হিমালয় পর্বতের উচ্চতা থেকেও বেশি, 8848 মিটার, এখন 50 মিটার হয়ে গেছে হিমালয় পর্বতে, তার থেকেও বেশি গভীর। তো পৃথিবীর উপরে যে ভূত্বক অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় আছে এবং তার উপরে বিভিন্ন উচ্চতার যে ভূমিরূপগুলো,
এবং অনেক জায়গায় অনেক গভীরতম খাদ দেখতে পাচ্ছি। এইগুলো আছে কি করে? এগুলো কি করে আছে? নিশ্চয়ই এদের মধ্যে পরস্পরের একটা ভারসাম্য রক্ষা করে আছে। এই যে উঁচু পার্বত্য অঞ্চল যদি ভেসে থাকে, তো এই সুবৃহৎ এলাকা নিয়ে বিরাট বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করছে অনেক উচ্চতা বিশিষ্ট ভূমিরূপ, সেটা কেন প্রচণ্ড চাপের নিচে বসে যাচ্ছে না? কেন যাচ্ছে না? বা এর ওপর রহস্য কি? এত গভীরতায় অবস্থান করা সত্ত্বেও নিচ থেকে যে অ্যাস্ট্রোস্ফিয়ারের এখান থেকে উত্তপ্ত পদার্থ কেন বেরিয়ে আসছে না? ওভারঅল যদি আমরা পৃথিবীর সমস্ত কিছু ইম্যাজিন করে দেখি, তাহলে একটা মানে প্রত্যেকটা ভূমিরূপ, প্রত্যেকটা বিষয় একটা ব্যালেন্সে চলছে। প্রত্যেকটা ভূমিরূপ একটা নির্দিষ্ট ভারসাম্য রক্ষা করে চলছে। একটু এদিক ওদিক হলে আমাদের পৃথিবীতে বিভিন্ন রকমের গোলযোগ সৃষ্টি হতো। তো আমরা এই চ্যাপ্টারে যেটা জানবো, এই সমস্থিতি মানে সমান স্থিতির অবস্থায় আছে কি করে, কারণ কি, এবং এগুলো কার উপর বেস করে, কোন কোন সূত্রের উপর বেস করে, কোন কোন তত্ত্বের উপরে বেস করে, কোন কোন ব্যাখ্যার উপরে বেস করে এটা এরকম ব্যালেন্স ঠিক রাখছে, সেগুলো আমরা আজকে দেখব। তো চলো প্রথমেই আমরা তাহলে মোটামুটি একটা কনসেপ্ট পেয়ে গেলাম। এবার আমরা এর অর্থ জানি, মানে সমস্থিতির অর্থ সম্বন্ধে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা দরকার। সমস্থিতির কথার অর্থ একদম বাংলায় বলতে গেলে সমান স্থিতি বা সমান অবস্থান বা সমানভাবে দাঁড়িয়ে থাকা বা সমস্থিতি। চলো এবার আমরা এর সংজ্ঞাটা সম্বন্ধে জানি। তো আমরা এখানে মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছিলাম, তাই না, যে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন অংশ, যেমন শিয়াল সীমা, এই যে উপরের অংশটাকে বলা হয় শিয়াল, আর এই নিচেরটাকে বলা হয় সীমা। তো এই শিয়াল, এটা মুছে দেই, এটা সমভূমি ছিল, তাহলে একটু সুবিধা হবে। তো উপরেরটাকে বলা হয়, মানে উপরের স্তরকে বলা হয় শিয়াল, আর নিচেরটাকে বলা হয় সীমা। যেহেতু সীমা শিয়ালের থেকে ভারী, তাই এটা নিচে আছে, শিয়াল উপরে আছে। তো এই ভূত্বকের উপরে আবার বিভিন্ন ভূমিরূপ আছে। এটা হচ্ছে সমভূমি, লিখে নেই বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে মালভূমি, এটা হচ্ছে পর্বত, পাহাড় পর্বত। যে পৃথিবীর ভূত্বকের যে অংশগুলো, যেমন শিয়াল সীমা এবং ভূত্বকের উপরে বিভিন্ন ভূমিরূপ, যেমন সমভূমি, মালভূমি, পাহাড় পর্বত, এরা নিজেদের মধ্যে এক বিশেষ ভারসাম্য বজায় রেখে অবস্থান করে। তো এই বিশেষ ভারসাম্য বজায় রাখার ঘটনাকেই বলা হয় সমস্থিতি। তাহলে এবার জানবো মূল ধারণা, মানে এই যে সমস্থিতির মূল ধারণা কিভাবে এলো। আমরা সবাই জানি যে পৃথিবীর ভূত্বকের নিচে গুরুমণ্ডলের উপরে একটা অ্যাস্ট্রোস্ফিয়ার আছে, তার উপরে সমস্ত রকমের ভূমিরূপ এবং ভূত্বকের যে শিয়াল সীমা, মহাসাগরীয় মহাদেশীয় যে ভূত্বক, সেগুলো এর উপরে ভাসমান অবস্থান করছে। তাহলে এই একটা ধারণা যে ভাসমান অবস্থায় আছে, তাহলে এখান থেকেই কিন্তু একটা সমস্থিতির যে মূল ধারণার কনসেপ্টটা অনেক বিজ্ঞানীর, ভৌগোলিকদের মধ্যে এই কনসেপ্টটা এসে গেছিল। তারপরে দেখো, ঘনত্বের সঙ্গে ভূমির উচ্চতা ব্যস্তানুপাতিক। এইবার প্লাবতা সূত্র বা আর্কিমিডিসের যে ভাসমান সূত্র, সেটা আমরা সবাই প্রত্যেকে কম বেশি জানি, যে কোনো বস্তুর ঘনত্ব যদি বেশি হয়, ঘনত্ব বেশি হলে তার ওয়েট বেশি হবে, তাহলে তার ভাসমানতা মানে প্লাবতা কমবে, তাই না? ওজন বাড়লে বা ঘনত্ব বাড়লে প্লাবতা কমবে, মানে কম ভাসবে। আর যদি বস্তুর ঘনত্ব হালকা হয়, ঘনত্ব কম হয় এবং ওজন কম হয়, তাহলে তার প্লাবতা বাড়বে, মানে বেশি পরিমাণে ভেসে থাকবে। এই কনসেপ্টগুলো আমরা জানি। তো এই কনসেপ্টটা কোথায় কাজে লাগাবো? আমরা কাজে লাগাবো যেহেতু ভূত্বক পৃথিবীর উপরে অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় আছে, তো তাই জন্য এই মূল ধারণা এখান থেকেও আমাদের আসতে পারে যে পৃথিবীর
অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে, পৃথিবীর যে ভূত্বক অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে যদি ভাসমান অবস্থায় থাকে, তাহলে ঘনত্বের সঙ্গে ভূমির উচ্চতার ব্যস্তানুপাতিক হবে, এটা আমরা বুঝতে পারছি। কারণ যে সমস্ত ভূমিরূপের ঘনত্ব বেশি হবে সেগুলোর উচ্চতা কম হবে, আর যে সমস্ত ভূমিরূপের ঘনত্ব কম হবে সেগুলোর উচ্চতা বেশি হবে। এই কনসেপ্ট, তো এই মূল ধারণা এখান থেকে কিন্তু এলো। তারপরে প্রতিপূরণ তল, আরেকটা বিষয়, আমরা এই ভাসমানতার সূত্রের উপরে বেস করে এটা বলতে পারি। যেমন এই একটা দেখো, এখানে আমি এই প্র্যাটের তত্ত্বে পরে ব্যাখ্যায় আসছি, কিন্তু এই ছবিটা কাজে লাগাচ্ছি। যদি আমরা একই ওজনের 5 কেজি ওজনের যদি 3টে কাঠের টুকরো নেই, 5 কেজি ওজনের 3টে কাঠের টুকরো, কিন্তু এর ঘনত্ব বিভিন্ন, মানে বিভিন্ন গাছের, অনেক গাছ হালকা হয়, অনেক গাছের কাঠ হালকা হয়, অনেকগুলো আবার ভারী হয়, তাই না? তো এরকম বিভিন্ন ঘনত্বের কাঠ যদি আমরা 3টে নেই এবং তার ওজন একই হবে 5 কেজি করে, যদি আমরা তরল পদার্থের উপরে ভাসিয়ে দেই, তাহলে আমরা কি দেখতে পাবো? আর হ্যাঁ, সেই কাঠের যে ব্লকগুলো সেগুলোর ব্যাস সমান হবে, হ্যাঁ, মানে যে ব্লকগুলো থাকবে সেগুলো সবটাই সমান হবে, যে সমান ব্যাসযুক্ত, কিন্তু সবগুলোর মধ্যে যে ঘনত্বের ডিফারেন্স থাকবে, কিন্তু ওজন একই হবে। সেগুলোকে যদি কোনো তরল পদার্থের উপরে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে আমরা দেখতে পাবো একটা নির্দিষ্ট সীমারেখার উপরেই ভাসতে থাকবে। একটা নির্দিষ্ট তলের উপরে এই 3টে কাঠ সমানভাবে থাকবে, এবং জলের উপরে যেগুলো জেগে আছে, যেগুলো ভাসবে, সেগুলো বিভিন্ন উচ্চতায় ভাসবে। নিচে যে তলের উপরে দাঁড়িয়ে আছে সেই তলটাকে বলা হয় প্রতিপূরণ তল। কি বলা হয়? প্রতিপূরণ তল বা প্রতিবিধান তল। তো এই বিষয়টা এখানে আছে, মানে মূল ধারণা প্রতিপূরণ তলের কনসেপ্টটা আছে আমাদের মধ্যে, সবার মধ্যে। তাই যদি হয়, তাহলে পৃথিবীর ভূত্বক অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় আছে, তাহলে এই সূত্র ওখানেও কাজে লাগানো যেতে পারে। এই প্রধানত এই 3টে মূল ধারণা থেকে এই সমস্থিতির কনসেপ্টটা এসেছে। ক্লিয়ার? নেক্সট, এই ধারণার সূত্রপাত পিয়ের বুগের প্রথম ধারণা দেন 1735 সালে, কিন্তু আইসোস্ট্যাসির এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল বিজ্ঞানী ডাটন 1859 সালে। তো এর ধারণার সূত্রপাত হয়ে গেল। এইবার আসছি ধারণার ভিত্তি, মানে এই যে কনসেপ্টগুলো, এই যে মূল যে ধারণা, সমস্থিতির যে ধারণা, এগুলো কার উপরে বেস করে হয়েছে, কোন কোন বিজ্ঞানীর কোন সূত্র থেকে, কোন তত্ত্ব থেকে, কোন যুক্তিতে এই সমস্থিতিটা দাঁড়িয়ে আছে। বোঝা গেল? এই যে সমস্থিতির ধারণা কার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে সেইটা আমরা জানব। দেখো, প্রথমে দেখো অভিকর্ষ বল সম্পর্কিত প্রচলিত ধারণা। আমরা অভিকর্ষ মানেই সঙ্গে সঙ্গে আমাদের বিজ্ঞান নিউটনের ছবি মনে এসে যাচ্ছে। তো এই অভিকর্ষ বল সম্পর্কিত প্রচলিত যে ধারণাগুলো আছে, সেই ধারণায় আমরা কি জানতে পেরেছি? যে উচ্চতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভিকর্ষ কমতে থাকে, তাই না? যত আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠব, তত অভিকর্ষ পরিমাণ কমতে থাকবে, অভিকর্ষের যে টান, বল, সেটা কমতে থাকবে। আমাদের পৃথিবীকে যদি একটা বড় একটা চুম্বকের সঙ্গে কল্পনা করি, তার পাশে যদি কোনো লোহার দণ্ড রাখা হয়, তাহলে পাশাপাশি থাকলে, মানে ওই চুম্বকের পাশে যত থাকবে তত আকর্ষণ বেশি থাকবে না, আকর্ষণ ক্ষমতা বেশি থাকবে, কিন্তু সেই চুম্বকের কাছ থেকে যখনই আমরা আস্তে আস্তে দূরের দিকে নিয়ে যাব, ততই কি দেখতে পাবো? আকর্ষণ কমতে থাকবে। তো সেরকম আমাদের পৃথিবীটাই সেইভাবেই কাজ করে। তো তাই জন্য এই ধারণা, যে অভিকর্ষ বল সম্পর্কিত যে প্রচলিত ধারণা, আমরা জানি যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভিকর্ষের পরিমাণ কমতে থাকে। শিলার ঘনত্ব,
আবার দেখো, অভিকর্ষ নির্ভর করে শিলার ঘনত্বের উপর। যে সমস্ত শিলার ঘনত্ব বেশি সেই সমস্ত শিলাকে বেশি আকর্ষণ করে, তার মানে বেশি ওজন হয়। যে সমস্ত শিলার ঘনত্ব কম সেগুলো হালকা হয়, সেগুলোকে কম আকর্ষণ করে। তাহলে এর সঙ্গেও সম্পর্ক, এগুলো প্রচলিত ধারণা, এর উপরে বেস করেই সমস্থিতির ধারণাটা ব্যাখ্যা করা হয়েছে। তারপরে এবার আমরা দেখব বুগের এর অভিকর্ষজ অসঙ্গতি পর্যবেক্ষণ। বিজ্ঞানী বুগের উনি দেখিয়েছিলেন যে দক্ষিণ আমেরিকায় যে আন্দিজ পর্বত থাকে, আন্দিজ পর্বতমালা, পৃথিবীর মধ্যে দীর্ঘতম পর্বতমালা আন্দিজ পর্বতমালা। তো এইখানে আন্দিজ পর্বতমালার এই জায়গাটায় একটা চিম্বারাজ, আমি এখানে বড় করে দেখাচ্ছি, একটা আগ্নেয় পর্বত ছিল যার নাম হচ্ছে চিম্বারাজ আগ্নেয় পর্বত। তো এই পার্বত্য অঞ্চলে এই পার্বত্য অঞ্চলের উত্তরে এবং দক্ষিণে এই দুটো স্থানে পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন। তিনি দেখলেন এই স্থানে যে প্লাম লাইন মানে ওলনদড়ি তোমরা দেখেছো তো, মানে আমরা যখন বিল্ডিং বানাই, ঘরবাড়ি বানাতে গেলে একটা ওলনদড়ি দরকার হয়। এরকম দেখে থাকবে রাজমিস্ত্রিরা ব্যবহার করে, এরকম ঝুলিয়ে রাখে, আর ওইটা যে দিকটায় নির্দেশ করে যে লেভেলে, তার বিপরীতে মানে তার ঠিক সোজাসুজি করে দেয়াল বা বিল্ডিং বানাতে হয়। যদি ওই ব্যালেন্স একটু এদিক ওদিক হয়ে যায়, মানে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর অভিকর্ষের টান যে দিকটায়, সেই দিকের বিপরীতে থাকতে পারে এমনভাবে দেয়াল করে। যদি একটু ব্যালেন্স এদিক ওদিক বেঁকে যায় না, তাহলে সেই বিল্ডিং ভেঙে পড়বে। তার মানে ওলনদড়ির কাজ খুব বেশি, ঠিক আছে। পৃথিবী কেন্দ্রের যে অভিকর্ষ টান কোন দিকে, তার ঠিক বিপরীতে দেয়াল করতে হয়, এই জন্য ব্যবহার করা হয়। তো এখানে প্লাম লাইন যখন দেখলো, যেখানে মানে ক্যালকুলেশন করে দেখা যায় যে এইখানে আন্দিজ পার্বত্য অঞ্চল থাকার জন্য এখানে যে প্লাম লাইন হবে, সেই প্লাম লাইনটা এই দিক থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা বেঁকে আন্দিজ পর্বত দিকে বেঁকে প্লাম লাইন তৈরি হচ্ছে। এটা স্বাভাবিক, কারণ এই যে আন্দিজ পার্বত্য অঞ্চল থাকার জন্য এই প্লাম লাইনটাকে বা ওলনদড়িকে আকর্ষণ করছে, তার জন্য বেঁকে যাবে। কিন্তু রিয়েলে যখন পর্যবেক্ষণ করলো, তখন দেখলো না, যতটা বেঁকে যাওয়ার কথা ছিল, মানে যতটা বেঁকে আন্দিজ পর্বতের দিকে যতটা বেঁকে প্লাম লাইনের অবস্থান করার কথা ছিল, ততটা কিন্তু অবস্থান করছে না, তার তুলনায় কমে যাচ্ছে, এরকম জায়গায় আসছে। বোঝা গেল? রিয়েলে এইখানে হওয়ার কথা, কিন্তু ক্যালকুলেশন করে দেখা যায় এই আন্দিজ পার্বত্য অঞ্চল থাকার জন্য এই দিকে বেঁকে প্লাম লাইন থাকার কথা, কিন্তু পর্যবেক্ষণ করে দেখলো যে না, যতটা বেঁকে প্লাম লাইন থাকার কথা ততটা থাকছে না, কমে যাচ্ছে মান। তাছাড়া উনি দেখলেন যে এইখানে আন্দিজ পর্বতের উপরের শৃঙ্গের যে জি এর মান, মানে অভিকর্ষের ত্বরণের মানকে জি অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয়। তো সেই জি এর মান যতটা হওয়ার কথা ছিল, মানে আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠব জি এর মান কমতে থাকে। তো যতটা ক্যালকুলেশন করে পাওয়া যায় যে জি এর মান পর্বত শৃঙ্গের উপরে যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না, তার থেকেও কমে যাচ্ছে। তাহলে এই ডিফারেন্সগুলো কেন হচ্ছে? যে ক্যালকুলেশন করে পৃথিবীর অভিকর্ষের ত্বরণের মান যেটা হওয়ার কথা ছিল সেটা তো হচ্ছে না। তাছাড়া এই যে পার্বত্য অঞ্চল প্লাম লাইনকে আকর্ষণ করে যতটা বেঁকে যাওয়ার কথা ছিল ততটাও হচ্ছে না। তাহলে এই ডিফারেন্স কেন, এই বৈষম্য কেন? তো এই বৈষম্য মানে বুগেরের অভিকর্ষজ অসঙ্গতি পর্যবেক্ষণ করে দেখলো
যে এরকম অভিকর্ষের অসঙ্গতি হচ্ছে। তো এই অসঙ্গতি থেকে এই সূত্রে আসা যায়, মানে এই কনক্লুশনে আসা যায় বা এই সিদ্ধান্তে আসা যায় যে নিশ্চয়ই এই যে পার্বত্য অঞ্চল, আন্দিজ পার্বত্য অঞ্চল যেখানে উঁচু হয়ে অবস্থান করছে, এর ঘনত্ব কম। ক্লিয়ার? যে পরিমাণে এর আকর্ষণ করার ক্ষমতা ছিল ক্যালকুলেশনের মাধ্যমে, সেটা নয়, তার থেকে কম আকর্ষণ হচ্ছে, কারণ এর ঘনত্ব কম। আর আমরা কি জানি যে ঘনত্ব কম হওয়া মানে তার আকর্ষণ ক্ষমতা কম থাকবে। ক্লিয়ার? তো এইটা একটা ধারণা, এর উপরে বেস করে এই আইসোস্ট্যাসি কনসেপ্ট এসেছে। তারপরে দেখো জর্জ এভারেস্ট এর অভিকর্ষজ অসঙ্গতি পর্যবেক্ষণ। জর্জ এভারেস্ট যে বিষয়টা দেখেছিলেন, উনি দেখেছিলেন আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশে, শিবালিকের পাদদেশে দুটি জায়গা, এই সেম একটা জায়গা আমি দেখাচ্ছি। শিবালিক পর্বতের পাদদেশে কালিয়ানা, আর কালিয়ানা থেকে 603 কিলোমিটার দূরে, 603 কিলোমিটার দূরে একটা স্থান যার নাম হচ্ছে কালিয়ানাপুর। তো মাউন্ট এভারেস্টের নাম হয়েছে যার নাম দিয়ে জর্জ এভারেস্ট। তো উনি পরীক্ষা করে দেখেছেন যে শিবালিক পর্বতের পাদদেশে যে কালিয়ানা, আর কালিয়ানা থেকে প্রায় 603 কিলোমিটার দূরে কালিয়ানাপুর আছে। এখানে যে প্লাম্ব লাইন দেখেছেন যে এইভাবে অবস্থান করছে, আর 603 কিলোমিটার দূরে যে প্লাম্ব লাইন সেটা এইভাবে অবস্থান করছে, মানে যে ওলন্দরি যে রেখা বরাবর যায় সেটা হচ্ছে এইভাবে অবস্থান করছে। কিন্তু দেখা গেল যে এই যে প্লাম্ব লাইন পর্যবেক্ষণ করে দেখা যায় যে কিছুটা এই দিকে হেলে অবস্থান করছে। কেন হচ্ছে? থাকার কথা ছিল এই লাইন বরাবর, প্লাম্ব লাইন, কিন্তু প্লাম্ব লাইনের বিচ্যুতি হচ্ছে, তাই না? প্লাম্ব লাইন বিচ্যুতি ঘটছে এতটা। থাকার কথা ছিল এই জায়গায়, কিন্তু হয়ে গেল হিমালয়ের দিকে বা শিবালিকের দিকে চেপে প্লাম্ব লাইন বিরাজ করছে। তো এখানে উনি বলেছেন যে কারণ হচ্ছে হিমালয় পর্বত, মানে যে হিমালয় পর্বত যতটা উপরে আছে নিচে ঠিক ততটা আছে। তো তাই যদি থাকবে, হিমালয় পর্বতের যে অংশ আছে সেই অংশটা প্লাম্ব লাইনকে আকর্ষণ করছে, মানে ওলন্দরিকে আকর্ষণ করছে, তাই জন্য চেপে গেছে। ঠিক আছে? এইবার তারপরে এটা এই কনসেপ্টের উপরে এইরি তত্ত্ব দিয়েছিল, সেটা আমরা পরপর জানবো যে এইরি কি বলেছিল। তারপরে আসে প্র্যাটের অভিকর্ষজ অসঙ্গতি পর্যবেক্ষণ। এবার বিজ্ঞানী প্র্যাট তিনি বলতে চাইলেন যে এভারেস্ট যে কথাটা বলছে যে কালিয়ানাতে যে প্লাম্ব লাইনের বিচ্যুতি হচ্ছে, কিছুটা হিমালয়ের দিকে হেলে অবস্থান করছে, তিনি রিয়েলে পর্যবেক্ষণ করে দেখলেন, পরীক্ষা করে দেখলেন যে না, ততটা হচ্ছে না, যতটা হওয়ার কথা ছিল ততটা হচ্ছে না। ক্যালকুলেশনে যেটা বেরোচ্ছে, প্লাম্ব লাইন যতটা বিচ্যুতি হওয়ার কথা ততটা হচ্ছে না, তার থেকে কম হচ্ছে, কম বিচ্যুতি হচ্ছে। এই কম হওয়ার কারণ কি? তখন তিনি বলেন কম হওয়ার কারণ হচ্ছে এটাই যে হিমালয় পর্বতের ঘনত্ব কম থাকার জন্যই কম আকর্ষণ করছে। ক্লিয়ার? তো এই মোটামুটি এই সমস্ত কনসেপ্টের উপর ভিত্তি করে আইসোস্ট্যাসির ধারণা এলো। এইবার আমরা দেখব যে এই আইসোস্ট্যাসির মতবাদগুলো, তত্ত্বগুলো, যে এইরি এবং প্র্যাট এই দুই বিজ্ঞানী যে তত্ত্বগুলো দিয়েছে, যে পরীক্ষা নিরীক্ষা করেছে এবং ওদের যে মূল বক্তব্য, সেগুলো আমরা এবার আস্তে আস্তে জানতে থাকি। এখানে সমস্থিতিক বিচ্যুতি প্রমাণ আমি পরে আসছি।
আগে আমরা এই এইরির তত্ত্বটা ভালো করে জেনে নিই। চলো এবারে এইরির তত্ত্বের বিস্তারিত আলোচনা করি। এই ছবি সম্বন্ধে মোটামুটি ধারণা হয়ে গেছে যে এটা পৃথিবীর ভূত্বক এঁকেছি, নিচে গুরুমণ্ডল, এটা কেন্দ্রমণ্ডল। তো এই ভূত্বকের উপরে যে সীমার উপরে শিয়াল স্তর রয়েছে, তো সেই শিয়াল স্তরের উপরে যে বিভিন্ন ভূমিরূপগুলো এখানে দেখানো হয়েছে, সমভূমি আছে, মালভূমি আছে, পর্বত আছে, এখানে সমুদ্র, এগুলো পরস্পর অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভারসাম্য বজায় রেখে অবস্থান করছে। আর এইখানে যে ছবিটা করেছি, এখানে একটা পরীক্ষা করে দেখানো হয়েছে, মানে এইরি এই পরীক্ষাটা করেছেন। এইরি তত্ত্ব প্রবক্তা হলেন ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী বিডেল এইরি। ইনি যার উপরে ভিত্তি করে এই তত্ত্বটা দিয়েছেন ভাসমানতার তত্ত্বের উপরে, মানে ভাসমানতার ধর্মের উপরে ভিত্তি করে এই তত্ত্ব দিয়েছেন তিনি। অনুমিত শর্ত, মানে ইনি যে এই পরীক্ষা নিরীক্ষা করেছেন, এই তত্ত্বটা দিয়েছেন, অনুমিত শর্ত মানে কোন কোন শর্তগুলো থাকলে পৃথিবীর ভূত্বকের উপরে কোন কোন শর্তগুলো থাকলে এইরির তত্ত্ব ব্যাখ্যা করা যাবে বা তার তত্ত্বে প্রমাণ দিতে পারবে। সে শর্তগুলো হলো, গুরুমণ্ডলের উপর ভূত্বক ভাসমান। হ্যাঁ, আমরা জানি যে গুরুমণ্ডলের উপরে যে অ্যাস্থেনোস্ফিয়ার আছে, অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভূত্বক ভাসমান। শিয়াল, সীমা, তার উপরে যে বিভিন্ন ভূমিরূপগুলো ভাসমান অবস্থায় আছে। তো এই শর্তটা থাকতে হবে। তারপরে বলেছেন যে ভূত্বকের এককগুলির ঘনত্ব একই রকম, মানে ভূত্বকের যে এককগুলি হবে, যেমন সমভূমি, মালভূমি, পার্বত্য অঞ্চলের এর যে গঠন, যে ঘনত্ব আমি ভালো করে দেখিয়েছি, এই যে প্রত্যেকটার ঘনত্ব কিন্তু সমান। এই ঘনত্ব সমান হবে, এই সমান হতে হবে, এটা একটা শর্ত। এটা থাকলে তার ব্যাখ্যা কার্যকর হবে। আর উনি বলেছেন যে ভূত্বকের যে বিভিন্ন শিলা আছে, সেই শিলাগুলোর বিভিন্ন ধরনের ওজন থাকবে, মানে ভূত্বকের যে এককগুলো সেগুলোর ওজনটা বিভিন্ন হবে। এখানেও আমি দিয়েছি যে শিলার ঘনত্ব সমান আর শিলার ওজন বিভিন্ন ধরনের হবে, এই শর্তগুলো থাকতে হবে। আর কি বলেছেন যে পরস্পরের সঙ্গে সমস্থৈতিক ভারসাম্য রক্ষা করবে, আর এইভাবে পরস্পরের সঙ্গে ভারসাম্য বজায় রেখে অবস্থান করবে, এটাই হচ্ছে তার অনুমিত শর্ত। এই শর্তগুলো থাকলে তার ব্যাখ্যা কার্যকর হবে। ব্যাস, নেক্সট এইবার আসা যাক এইরির মূল বক্তব্য। মূল বক্তব্যে তিনি বলেছেন যে মহাদেশীয় যে ভূত্বক সেটা অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় থাকবে। মহাদেশীয় ভূত্বকের অংশ ভারী অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে। তার মানে কি, আমরা জানি যে শিয়াল হালকা সীমার থেকে, তাই ওর উপরে আছে। এবার সীমার ঘনত্ব শিয়ালের থেকে বেশি, এবার সীমার থেকেও অ্যাস্থেনোস্ফিয়ারের ঘনত্ব আরও বেশি। তো সেটাই উনি বলেছেন যে মহাদেশীয় ভূত্বকের অংশ ভারী অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় থাকবে। ভাসমানতার নিয়ম, উনি মূল তত্ত্বে বলেছেন যে ভাসমানতার যে নিয়ম, সেটা হিমশৈল যেভাবে জলে ভাসে, ঠিক সেই হিসেবে বিভিন্ন ভূমিরূপগুলো সেইভাবে ভাসমান অবস্থায় থাকবে। রুট একই সমতলে থাকে না, মহাদেশের নিচের অংশ অসমান। মানে এই যে ভূমিরূপ, এর রুট কিন্তু একই সমতলে থাকছে না, মানে যে গভীরে, ভূত্বকের গভীরে যে রুটগুলো অবস্থান করছে, যে ভূমিরূপের মূলগুলো অবস্থান করছে, সেগুলো কিন্তু একই সমতলে থাকবে না, বিভিন্ন গভীরতায় অবস্থান করবে। এটা তার মূল বক্তব্য। আর কি বলেছে, উচ্চতা এবং শিকড়ের গভীরতা প্রত্যক্ষ সম্পর্কযুক্ত। যখন ভূমিরূপের উচ্চতা বেশি হবে, তার মূল, মানে প্রথিত যে মূলের গভীরতাও বেশি হবে। আর যদি ভূমিরূপের উচ্চতা কম হয়, তাহলে তার প্রথিত যে মূল, সেটার গভীরতাও কম হবে। এই প্রত্যক্ষ সম্পর্কযুক্ত, এটা বলেছে। এই হলো তার মূল বক্তব্য। এইবার পরীক্ষাটা এখানে
এইরই যে পরীক্ষাটা করেছে, অনেকগুলো পরীক্ষা আছে মানে এই তরল পদার্থের উপরে, কখনো পারদের উপরে, কখনো জলের উপরে। তো আমি একটা সিম্পল খুব সহজ সরলভাবে একটা পরীক্ষা, ওনারই পরীক্ষা কিন্তু সরলভাবে আমি বোঝাতে চাইছি তোমাদের। যেমন তরল পদার্থের উপরে 3টে বিভিন্ন ওজনের, বিভিন্ন দৈর্ঘ্যের একটা কাঠের ব্লক নিলাম। কাঠগুলো ঘনত্ব একই হবে, একই ব্যাস বিশিষ্ট, কিন্তু বিভিন্ন দৈর্ঘ্যের বিভিন্ন ওজনের কাঠ। তো আমি এই 3টে পাশাপাশি যদি এরকম করে আমরা যদি রেখে দেই, তাহলে কি দেখতে পাবো, যেহেতু এটা বিভিন্ন ওজনের আর বিভিন্ন দৈর্ঘ্যের আছে, জলের উপরে সেই জলের উপরে যে অংশগুলো থাকবে বিভিন্ন উচ্চতায় অবস্থান করবে। আর সেমভাবে মানে জলের গভীরে কাঠের যে শিকড়গুলো সেটাও বিভিন্ন গভীরতায় অবস্থান করবে। এইটা ওনার পরীক্ষা ছিল। তারপরে সিদ্ধান্ত, এই পরীক্ষা থেকে কি সিদ্ধান্তে উনি আসলেন? তিনি এই সিদ্ধান্তে এলেন যে ভূত্বকের নিচের যে অ্যাস্থেনোস্ফিয়ার আছে, অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে সীমা এবং শিয়াল এবং বিভিন্ন ভূমিরূপগুলো পরস্পরের সঙ্গে ব্যালেন্স রেখে, ভারসাম্য বজায় রেখে ভাসমান অবস্থায় আছে। ক্লিয়ার? নাম্বার 2, শিয়ালের উপরে যে বিভিন্ন ভূমিরূপগুলো আছে, সমভূমি, মালভূমি, পার্বত্য অঞ্চল, এগুলো সীমা যে স্তর রয়েছে মহাসাগরীয় ত্বক, তো সীমার মধ্যে প্রথিত অবস্থায় থাকবে বিভিন্ন গভীরতায়। উনি বলতে চাইছেন যে সমভূমি, মালভূমি, পার্বত্য অঞ্চল ভূপৃষ্ঠের উপরে যেমন উচ্চতায় থাকবে ঠিক তেমনিভাবে নিচে প্রথিত থাকবে, সেই ভূমিরূপের মূল নিচে ততটাই থাকবে। যদি পার্বত্য অঞ্চলের উচ্চতা বেশি হয়, তাহলে তার যে মূল, তার যে প্রথিত অংশ, যে শিকড়, সেটা নিচে বেশি গভীরতায় অবস্থান করবে। আর যেটার ভূমির উচ্চতা কম, যেমন সমভূমি, ভূপৃষ্ঠের উপরে যতটা অবস্থান করবে নিচেও ঠিক ততটা অবস্থান করবে। ইনি এই সিদ্ধান্তে এলেন। এবার সমালোচনা। তো এই যে উনি যে এই তত্ত্বটা দিয়েছেন, এখানে অনেক মহলে অনেক সমালোচনা হয়েছে। ওনার কিছু কিছু তত্ত্ব ঠিক লেগেছে অনেক বিজ্ঞানী, কিন্তু কিছু কিছু ব্যাখ্যা অসঙ্গত মনে হয়েছে অনেকে। তো সেই সমালোচনাগুলো আমরা এক করে দেখব। যে ভাসমানতা সম্পর্কিত, ভাসমানতার সম্পর্কে যে সমালোচনাগুলো হয়েছে, উনি বলেছেন যে পার্বত্য অঞ্চল যতটা উপরে থাকবে নিচে ঠিক ততটা থাকবে এবং তার থেকেও বেশি থাকবে। হিমশৈলের যেমনভাবে হিমশৈল ভেসে থাকে জলে, তাই যদি হয় তাহলে পার্বত্য অঞ্চল, আমাদের হিমালয়ের এক্সাম্পল ধরি, হিমালয়ের উচ্চতা 8850 মিটার, তাই যদি হয়, আর হিমশৈল কীভাবে থাকে, জলের উপরে এক অংশ থাকে আর নিচে থাকে 9 অংশ, তাই না? উপরে এক অংশ আর নিচে থাকে 9 অংশ। তাই যদি হয় তাহলে হিমালয় পর্বতের উচ্চতা যদি 8850 মিটার হয়, তাহলে এর সঙ্গে 8850 যদি গুণ করা হয় তাহলে কত দাঁড়াবে? 79,650 মিটার। তো এত গভীরে এই যে রুট, এত গভীরে থাকাটা পসিবল নয়, তাই না? তাছাড়া প্রতি কিলোমিটার গভীরে 30 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। তাই যদি হবে তাহলে ফাইনালি কত, মানে এই গভীরতায় কত তাপমাত্রা হতে পারে? প্রায় 2413 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে হবে। তার মানে এই যে মূল অংশ সেটা একদম সম্পূর্ণ গলে যাবে। এই জন্য এই তত্ত্বটা এখানে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় কি বলছে? ঘনত্ব সম্পর্কিত। উনি বলছেন যে সমভূমি, মালভূমি, পার্বত্য অঞ্চলে ঘনত্ব সব সমান হবে, কিন্তু না, বিভিন্ন ভূমিরূপের বিভিন্ন অংশের ঘনত্ব বিভিন্ন রকমই হয়, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। আর কি বলেছেন? তাপ ও চাপ সম্পর্কিত। আমরা যত ভূগর্ভে যাব তত চাপ বাড়তে থাকবে, তাপও বাড়তে থাকবে, সেই সম্বন্ধে উনি ক্লিয়ার কনসেপ্ট দেননি। তো এই সমালোচনা ছিল।
আর এটাই ছিল এইরির তত্ত্ব। এবার আমরা আসব প্রাটের তত্ত্ব। প্রাটের তত্ত্বের ব্যাখ্যা দেওয়ার আগে এই ছবিটার সম্বন্ধে একটু তোমাদের ক্লিয়ার করে দেই। তো এইগুলো সেম ছবি এখানে করেছি। এটা সেম স্তর, এটা শিয়াল স্তর বা মহাদেশীয় ভূত্বক, আর সীমা স্তর বা মহাসাগরীয় ভূত্বক, আর এই অ্যাস্থনোস্ফিয়ার যার উপরে ভাসমান অবস্থায় আছে বললাম সেটা লেখা আছে। আর এই যে সমভূমি, মালভূমি, পর্বত, তো সমভূমির এর আলাদা ঘনত্ব, মানে এর ঘনত্ব বেশি, মালভূমির ঘনত্ব সমভূমির তুলনায় কম, এখানে ঘনত্বগুলো দেওয়া আছে। পর্বতের ঘনত্ব সবথেকে কম, এর ঘনত্ব এখানে দেওয়া আছে। তাহলে এটা 2.8 সমভূমির ঘনত্ব, মালভূমির ঘনত্ব 2.7, 2.6 ঘনত্ব হচ্ছে পর্বতের। একটা নির্দিষ্ট তলের উপরে বিভিন্ন উচ্চতায়, মানে জলের উপরে বিভিন্ন উচ্চতায় অবস্থান করবে। এই হচ্ছে এইটার ছবি। এটা হচ্ছে এইরির ছবি, এর পাশে আমি প্রাটের ছবি দিয়েছি, প্রাটের তত্ত্বের ছবিগুলো দিয়েছি, পৃথিবীর সঙ্গে কেমন সম্পর্ক এবং তার যে পরীক্ষা ছিল জলের উপরে সেটা আমি দিয়েছি, বুঝতে সুবিধা হবে। এইবার আমরা মূল তত্ত্বে আসি এক এক করে। প্রাটের তত্ত্বের প্রবক্তা হলেন ব্রিটিশ গণিতবিদ হেনরি প্রাট। তিনি যার উপর ভিত্তি করে এই তত্ত্ব দিয়েছেন সেটা হলো সমবিধান তল বা প্রতিপূরণ তলের উপর ভিত্তি করে এই তত্ত্ব দিয়েছেন উনি। অনুমিত শর্ত। এইবার এখানে প্রাট যে শর্তগুলো থাকতে হবে বলেছেন যে ভূত্বকের উপরে যে বিভিন্ন ভূমিরূপগুলো আছে সেগুলোর ঘনত্ব বিভিন্ন হতে হবে, ক্লিয়ার? আর শিলার ওজন সমান হবে। ভূত্বকের উপরে যে বিভিন্ন শিলা আছে শিলার ওজন বিভিন্ন হবে কিন্তু ঘনত্ব সেম থাকতে হবে। আর কি শর্ত থাকতে হবে? উনি বলেছেন ভারী গুরুমণ্ডলের উপর হালকা ভূত্বক ভাসমান অবস্থায় থাকতে হবে। এই হলো মোটামুটি এনার শর্ত। এই শর্তগুলো থাকতে হবে। হ্যাঁ, তার সঙ্গে আরেকটা শর্ত হচ্ছে যে পরস্পরের সঙ্গে সাম্যাবস্থায় অবস্থান করবে। এই তিনটে ওনার শর্ত ছিল। এই শর্তের উপর বেস করে উনি এই তত্ত্বটা দিয়েছেন। এবার আসা যাক প্রাটের মূল বক্তব্য। প্রাট বলতে চাইছে, প্রাটের মূল বক্তব্য হচ্ছে ভূত্বকের উপরে যে সমস্ত ভূমিরূপগুলো আছে, বিভিন্ন ঘনত্বের ভূমিরূপগুলো আছে, সমভূমি, মালভূমি, পার্বত্য অঞ্চল, এই বিভিন্ন ঘনত্বের ভূমিরূপগুলো নিচে একটা নির্দিষ্ট তলের উপরে ভাসমান অবস্থায় থাকবে। এই যে অ্যাস্থনোস্ফিয়ারের উপরে যে বিভিন্ন ভূমিরূপগুলো আছে, তো একই চাপ এবং একই পীড়ন দেবে, একই পীড়ন এবং একই চাপ বিশিষ্ট একটা সমান একটা তলের উপরে অবস্থান করবে। আর উনি বলেছেন যে ঘনত্ব বিভিন্ন হলে কি হবে, এর যে ওজন প্রায় সেম এবং একই ব্যাস বিশিষ্ট, তো একই ব্যাস বিশিষ্ট এবং ওজন সব ক্ষেত্রে সমান বলে বিভিন্ন ঘনত্ব হওয়া সত্ত্বেও একটা নির্দিষ্ট প্রতিবিধান তলের উপর অবস্থান করবে এবং বিভিন্ন উচ্চতায় অবস্থান করবে। কারণ ঘনত্বের ডিফারেন্সের জন্য আয়তনের ডিফারেন্স, ঘনত্বের ডিফারেন্সের জন্য আয়তনের পার্থক্য হয়, তাই জন্য বিভিন্ন উচ্চতায় ভূমিরূপগুলো অবস্থান করবে। তিনি আরও বলেন যে ভূমিরূপের উচ্চতা এবং ঘনত্বের সঙ্গে একটা বিপরীত সম্পর্ক। তিনি বলেছেন যে ভূপৃষ্ঠের উপরে উচ্চতা যত বেশি হবে সেই ভূমিরূপের ঘনত্ব তত কম হবে, আর যে ভূমিরূপের উচ্চতা যত কম হবে তার ঘনত্ব তত বেশি হবে। উচ্চতার সঙ্গে ঘনত্বের বিপরীত সম্পর্ক আছে, এটা তিনি বলেছেন। এটাই ছিল মূল বক্তব্য, প্রাটের মূল বক্তব্য। এবার আসা যাক প্রাটের পরীক্ষা তরল পদার্থের উপরে, বিভিন্ন তরল পদার্থের উপরে, কখনো পারদের উপর, কখনো জলের উপরে, পারদের উপরে বিভিন্ন ধাতব পদার্থের, ধাতব বস্তুর পরীক্ষা করেছেন। তো আমি একটা সরল পরীক্ষায় এখানে বারবার দেখানোর চেষ্টা করেছি। কাঠের ব্লকের বিভিন্ন ঘনত্বের একই ওজনের আর একই ব্যাসযুক্ত কাঠের ব্লককে যদি তরল পদার্থের উপরে ভাসিয়ে দেওয়া যায় তাহলে একটা প্রতিপূরণ তলের উপরে
বিভিন্ন উচ্চতায় অবস্থান করবে। এই পরীক্ষাটা উনি করে দেখিয়েছেন। এবার আসা যাক সিদ্ধান্ত। তাহলে এই পরীক্ষা থেকে, এই বক্তব্য থেকে ফাইনালি কি সিদ্ধান্তে উনি আসলেন? উনি আসলেন যে ভূত্বকের নিচে যে অ্যাস্থেনোস্ফিয়ার আছে, অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে যে বিভিন্ন ভূমিরূপগুলো আছে, সমভূমি, মালভূমি, পার্বত্য অঞ্চল, একটা প্রতিবিধান তলের উপর অবস্থান করছে। এবং এই প্রতিবিধান তলের উপরে অবস্থান করছে, কিন্তু ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন উচ্চতা আছে। বিভিন্ন উচ্চতায় কেন আছে? কারণ এর ঘনত্ব বিভিন্ন। উনি বলতে চাইছেন যে ভূমির উচ্চতা যত বেশি হবে তার ঘনত্ব তত কম হবে, মানে উচ্চতার সঙ্গে ঘনত্বের বিপরীত সম্পর্ক। এই ছিল এইরি এবং প্র্যাটের তত্ত্ব। আর প্র্যাটের সমালোচনাটা বললাম না, ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে যেগুলো বাকি থাকলো, সমস্থিতিক যে বিচ্যুতি আছে সেটা খুব ভালোভাবে ডিসকাস করব। এর যে প্রমাণ সেগুলো বলবো, আর সমস্থিতিক সমন্বয়, সিম্যাটোজেনি, এই টপিকগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আমি আবার আসব তোমাদের সামনে। খুব ভালো কনসেপ্ট নিয়ে আসব। আর আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। আর আশা করি তোমাদের আর কোনো ডাউট নেই এই এইরি এবং প্র্যাটের তত্ত্বের এবং সমস্থিতির কনসেপ্টের উপর কোনো রকম ডাউট নেই। যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, নেক্সট ভিডিওতে তোমাদের সলভ করার চেষ্টা করব। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তোমরা ভীষণ ভালো থেকো, খুব ভালোভাবে পড়াশুনো করো। আর তোমরা কোন জায়গা থেকে দেখছো, তোমাদের স্কুলের নাম কি, যদি আমাকে কমেন্ট করে জানাও, খুবই ভালো লাগবে। আর তোমাদের লাইক, কমেন্টে আমি অনেক উৎসাহ পাবো। আর একের পর এক চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে।